কল্পনা করুন তো আপনি এখন ঢাকার কোনো একটা ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে আছেন। চারদিকে গাড়ির হর্ন আর মানুষের ভিড়। এই মুহূর্তে যদি আপনার মন হুট করে চলে যায় মফস্বলের কোনো একটা শান্ত হ্রদের ধারে, তাহলে ব্যাপারটা কেমন হবে? ঠিক এরকমই একটি ব্যাপার নিয়ে উইলিয়াম বাটলার ইয়েটস একটা কবিতা লিখেছেন। কবিতাটির নাম হচ্ছে দ্য লেক আইল অফ ইননিসফ্রি। তো এই কবিতাটি লেখা হয়েছে বেসিক্যালি নেচার নিয়ে। আমরা বলতে পারি কবির চাইল্ডহুডের একটা ফেভারিট জায়গা নিয়ে, যেখানে কবি আবার ফেরত যেতে চান। এবং এই কবিতাটা পড়ার পর আমরা আরেকটা বিষয় বুঝতে পারবো, সেইটা হচ্ছে পিস। অর্থাৎ তিনি মূলত পিস চাচ্ছিলেন, পিস বোঝাচ্ছিলেন। তো বেসিক্যালি শহরের কংক্রিটের বেড়াজাল থেকে প্রকৃতির শান্তি, এই দ্বন্দ্বটাই মূলত এই কবিতাটার মূল ভিত্তি হিসেবে কাজ করছে। বিফোর মুভিং অন টু দ্য পোয়েম, আমরা প্রথমেই জানব পোয়েটস ব্যাকগ্রাউন্ড। কবিতাটা লিখেছেন উইলিয়াম বাটলার ইয়েটস, যিনি 1865 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1939 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার পোয়েটিক স্টাইলটা হচ্ছে, তিনি সিম্বলিজম এবং রোমান্টিসিজমকে ব্ল্যান্ড করে লিখতেন। এবং তার লিটারারি পিরিয়ড হচ্ছে লেট 19th টু আর্লি 20th সেঞ্চুরি, যেটাকে আমরা আর্লি মডার্নিজম পিরিয়ডও বলতে পারি। এবং তার কিছু ফেমাস ওয়ার্ক আছে, যেমন দ্য সেকেন্ড কামিং, ইস্টার 1916, সেইলিং টু বাইজেন্টিয়াম অ্যান্ড দ্য টাওয়ার, and contribution to literature. He was awarded the Nobel Prize in Literature in 1923. তিনি 1923 সালে কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, and he helped revive Irish culture identity through poetry. ওকে, তিনি আসলে আইরিশ সাংস্কৃতিক পরিচয় এই পুনরুজ্জীবিত করতে অনেকটাই সাহায্য করেছিলেন। অ্যান্ড এরপর আমরা চলে যাব পোয়েম টাইপ অ্যান্ড জনরা। তো আমরা দেখতে পাচ্ছি পোয়েমের টাইপ হচ্ছে, এটা মূলত একটা লিরিক পোয়েম। লিরিক পোয়েম কি? লিরিক পোয়েম হচ্ছে এক্সপ্রেস পার্সোনাল ফিলিং অ্যান্ড ইমোশন। যেই পোয়েমগুলোতে মূলত পার্সোনাল ফিলিং এবং ইমোশনকে ফুটিয়ে তোলা হয়, সেগুলোকেই কিন্তু মূলত লিরিক পোয়েম বলা হয়। এই কবিতাতে কিন্তু কবি নিজে তার যে ব্যক্তিগত অনুভূতি এবং তার যে আবেগ, এই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দর করে তুলে ধরেছেন, যার কারণে আহ, এটা হচ্ছে একটা লিরিক পোয়েম। অ্যান্ড পোয়েটিক জনরার কথা যদি বলি, তাহলে সেটা হচ্ছে পেস্টোরাল পোয়েট্রি। এই যে কবিতাটা, এটা হচ্ছে একটা পেস্টোরাল পোয়েট্রি। কারণ এইটা ফোকাস করে কোথায়? রুরাল লাইফে এবং নেচারের মধ্যে। অর্থাৎ যেই কবিতাগুলো মূলত গ্রাম্য জীবন এবং প্রকৃতি নিয়ে আলোচনা করে, আহ, এই কবিতাগুলোকে মোটামুটি প্যাস্টোরাল পোয়েট্রি হিসেবে চেনা হয় আর কি। সো এরপর আমরা দেখব স্ট্রাকচার অ্যান্ড রাইম স্কিম। এই কবিতায় মূলত 3টে স্ট্যান্জা আছে এবং প্রত্যেকটা স্ট্যান্জা 4টা লাইন করে আছে। এবং রাইম স্কিম হচ্ছে এই বি সি ডি সি ডি ই এফ ই এফ। অ্যান্ড এটার যে মিটার, সেটা হচ্ছে লার্জলি আয়াম্বিক টেট্রামিটার, 4 আয়াম্বিক ফিট পার লাইন। অর্থাৎ হচ্ছে প্রধানত আয়াম্বিক টেট্রামিটারই লেখা হয়েছে এবং প্রতি পঙ্ক্তিতে 4টি আয়াম্বিক চরণ মোটামুটি এখানে আছে। অ্যান্ড এটার যদি হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল কনটেক্সে যাই, আমরা দেখতে পাবো যে আরবানাইজেশন, অর্থাৎ রিটেন ইন 1888 হোয়েল ইয়ার্স ওয়াজ লিভিং ইন লন্ডন। তিনি মূলত এই কবিতাটা 1888 সালে লিখেছেন, যখন তিনি লন্ডনে বসবাস করেন। আচ্ছা, বলে রাখা ভালো যে তার অ্যাকচুয়াল বাসা কিন্তু লন্ডনে না, তার জন্মস্থান মূলত আয়ারল্যান্ডে। হি ফেল ট্র্যাপড ইন দ্য পেভমেন্টস গ্রে অফ দ্য সিটি। আচ্ছা, এখানে পেভমেন্টস গ্রে মানে হচ্ছে, পেভমেন্টস মানে হচ্ছে ফুটপাত, গ্রে মানে তো ধূসর, মানে ধূসর ফুটপাত। মোট কথা তিনি বলছেন যে হি ফেল ট্র্যাপ, তিনি হচ্ছে আটকা পড়েছেন কোথায়? পেভমেন্ট গ্রে অফ দ্য সিটি, অর্থাৎ একটা শহরের এই যে ধূসর যে ফুটপাত, সেইখানে মূলত তিনি আটকা পড়েছেন। এটা ফার্স্ট পাবলিশ হয়েছিল 1890-তে, অর্থাৎ 1890 সালে ইন ন্যাশনাল অবজারভার, এখানে এটা পাবলিশ হয়েছিল। এই কবিতাটার মধ্যে কবি মূলত হোম সিকনেস এই ব্যাপারটাও কিন্তু তুলে ধরেছেন। অ্যান্ড দ্য পোয়েম রিফ্লেক্ট দ্য পোয়েটস লঙ্গিং ফর স্লিগো আয়ারল্যান্ড ওয়ার হি স্পেন্ট হিজ চাইল্ডহুড সামার। অর্থাৎ আমরা এই যে দেখতে পাচ্ছি যে কবিতাটা কবির যে স্লাইগো, অর্থাৎ ওই যে আয়ারল্যান্ডের একটা জায়গা, তো এটার প্রতি আকুলতাকে কিন্তু প্রতিফলিত করেছে কবিতাটা।
এখন আমরা চলে আসব আমাদের মূল কবিতায়। সো কবিতার নাম হচ্ছে দ্য লেক আইল অফ ইনিসফ্রি, রিটেন বাই উইলিয়াম বাটলার ইয়েটস, অথবা আমরা সংক্ষেপে বলতে পারি ডাব্লিউ বি ইয়েটস। ওকে, সো আমরা প্রথম স্ট্যাঞ্জার প্রথম লাইনে চলে যাই। কবি এখানে বলছেন, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইনিসফ্রি। আমি এখন উঠব এবং যাব। কোথায় যাব? চলে যাব সেই ইনিসফ্রিতে। আচ্ছা, এইখানে বলে রাখা ভালো, এখানে অ্যারাইজ শব্দের অর্থ নর্মালি কিন্তু বোঝায় যে ওঠা বা জেগে ওঠা। এখন এইখানে ঘুম থেকে ওঠা এই ব্যাপারটাও বলা যায়, আবার হচ্ছে এখানে শুধুমাত্র ওঠা এটা আসলে প্রতিফলিত করে না। এইটা বলতে বোঝাচ্ছে যে আমাদের যে যান্ত্রিক জীবনটা আছে, আমরা যে যান্ত্রিক জীবনটা লিড করে থাকি, সেই যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে আসা, বেরিয়ে নতুন কোথাও যাওয়া, নতুন প্রকৃতির সান্নিধ্যে যাওয়া, এরকম একটা ব্যাপার বোঝাতেই এখানে কিন্তু অ্যারাইজ শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং প্রথম লাইনে আরেকটা ব্যাপার লক্ষ্য করবো এখানে, যে এই যে গো এবং এইখানে গো, দুইবার গো ব্যবহার করা হয়েছে। এই গো শব্দটি দুইবার ব্যবহার করে কবি মূলত তার যে তীব্র আকাঙ্ক্ষা, সেইটা মূলত তিনি বোঝাতে চাচ্ছেন। অর্থাৎ তিনি উঠতে চাচ্ছেন এবং চলে যেতে চাচ্ছেন কোথায়? ইন্নিসফ্রিতে। অ্যান্ড দ্বিতীয় লাইনে আমরা দেখব তিনি বলছেন, অ্যান্ড এ স্মল কেবিন বিল্ট দেয়ার। অর্থাৎ আমি সেখানে গিয়ে সে কি করবেন সেটা তিনি বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন যে একটা স্মল কেবিন তিনি সেখানে বানাবেন, যেইটা হবে ক্লে অ্যান্ড ওয়াটার্স মেড। অর্থাৎ এটা হচ্ছে একটা মাটি, ক্লে মানে তো কাদামাটি আমরা জানি, অ্যান্ড ওয়াটার্স মেড মানে হচ্ছে, ওয়াটার্স মানে নর্মালি বাঁশ বেতের বেড়া যে জিনিসটা ওইটা বোঝায়, যে কাদামাটি এবং বেড়ার তৈরি হবে। তিনি সেখানে একটা ছোট্ট কুঁড়েঘর বানাবেন যেটা তৈরি হবে মাটি এবং বাঁশ বেতের। ঠিক আছে? অ্যান্ড এরপরের লাইনে তিনি বলছেন, 9 bean rows উইল আই হ্যাভ দেয়ার। আমার সেখানে থাকবে, কি থাকবে? 9 সারি শিমের ক্ষেত। শিম, বিন মানে তো শিম বোঝায়। তো 9 সারি শিমের ক্ষেত থাকবে, অ্যান্ড এ হাইভ ফর দ্য হানি বি। অর্থাৎ মৌমাছির জন্য একটা মৌচাকও থাকবে সেখানে। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য ব্রি লাউড গ্লেড। অর্থাৎ আমি সেখানে ওই যে ইনিসফ্রি এই দ্বীপটাতে আমি একদম একা থাকবো, একা বসবাস করব, ইন দ্য বি লাউড গ্লেড। কার সাথে থাকবো? হচ্ছে যে মৌমাছির গুঞ্জনে মুখরিত এই এমন এমন ওই জায়গাটা কিন্তু এমনই। তো ওই মৌমাছির গুঞ্জনে মুখরিত সেই বনের মধ্যে আমি একলা বসবাস করব। অর্থাৎ জায়গাটা খুব নীরব থাকবে, দূর থেকেও ওই মৌমাছির শব্দ শোনা যাবে। মূলত মৌমাছি কিন্তু এখানে আহ, প্রকৃতিরই একটা অংশ হিসেবেই বোঝাচ্ছে। অ্যান্ড মূলত এই প্রথম স্তবক দ্বারা কবি প্রকৃতির মাঝে যে আশ্রয়ের সংকল্প সেই ব্যাপারটাই তিনি বোঝাচ্ছেন। এখানে মূলত কবি বলছেন যে শহরের যান্ত্রিক এবং কৃত্রিম জীবন থেকে মুক্তি পাওয়ার ইচ্ছাটা তিনি পোষণ করছেন, এবং তিনি ইন্নিসফ্রিতে গিয়ে অতি সাধারণ আত্মনির্ভরশীল জীবন গড়ে তোলার একটা পরিকল্পনাও তিনি এখানে করছেন। তিনি বলছেন যে শিমের চাষ, হ্যাঁ, মৌমাছির গুঞ্জনের মতো অতি সাধারণ ব্যাপারগুলো, অতি সাধারণ এই ব্যাপারগুলোতেও তিনি কিন্তু শান্তি খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন। অ্যান্ড দ্বিতীয় স্ট্যান্ডার্ড আমরা চলে যাব। অ্যান্ড এখন তিনি বলছেন, অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার। আমি সেইখানে কিছুটা শান্তি পাবো, অর্থাৎ ওই ইনিসফ্রিতে এই দ্বীপের মধ্যে আমি কিছুটা শান্তি পারবো। ফর পিস কাম ড্রপিং স্লো। কারণ শান্তি আসে ধীরে ধীরে, মানে শান্তিটা ধীরে ধীরে ঝরে। কোথায় ঝরে? ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং। অর্থাৎ সকালের কুয়াশার আড়াল থেকে ঝরে কোথায়? হোয়ার দ্য ক্রিকেট সিং। এখন এখানে কিন্তু ক্রিকেট মানে ক্রিকেট খেলা নয়, এটার অর্থ হচ্ছে ঝিঝি পোকা। শব্দটা আহ, একই, স্পেলিংও এক, বাট এখানে বোঝাচ্ছে হচ্ছে ঝিঝি পোকা। এখানে বলছে যে ফর পিস কাম ড্রপিং স্লো, অর্থাৎ হচ্ছে যে শান্তি আসে ধীরে ধীরে। ড্রপিং ফ্রম দ্য বেলস অফ দ্য মর্নিং, অর্থাৎ এই যে সকালবেলা কুয়াশার আড়াল থেকে, এই যে ভেলস মানে এখানে কুয়াশা আর কি। হ্যাঁ, তাই সকালবেলা কুয়াশার আড়াল থেকেই মূলত পিসটা আস্তে আস্তে আহ ঝরে আসে। কোথায় আসে? হোয়ার দ্য ক্রিকেট সিং, যখন যেখানে ঝিঝি পোকারা হচ্ছে গান গায়। ঠিক আছে? দেয়ার মিড নাইটস অল গ্লিমার।
অর্থাৎ এখানে গ্লিমার বলতে ঝিকিমিকি বোঝায়, মানে ঝিকমিক করে এরকম। তো যেখানে মধ্যরাত হয় তারার আলোয় ঝিকমিক। মিডনাইটস অল এ গ্লিমার অ্যান্ড নোন এ পার্পেল গ্লো, এবং যেখানে দুপুরবেলা ছড়ায় বেগুনি আভা। অ্যান্ড লাস্ট লাইনে তিনি এখানে বলছেন অ্যান্ড ইভিনিং ফুল অফ দ্য লিনেট সুইং, এবং সন্ধ্যাবেলাটা হবে লিনেট পাখির ডানার ঝাপটায়। লিনেট পাখিরা সন্ধ্যাবেলায় উড়বে, এরকমটা দেখা যাবে আর কি ওই ইনিসফ্রি দ্বীপের মধ্যে। তো মূলত এইখানে যে প্রকৃতির প্রশান্তিময় রূপ, এই রূপের কথাটাই মূলত তিনি এখানে বর্ণনা করছেন। তিনি বলছেন যে আসলে শান্তি তো জোর করে পাওয়া যায় না, এটা কুয়াশার মতো ধীরে ধীরে প্রকৃতি থেকে আসে, ধীরে ধীরে আসে। অ্যান্ড সকালের কুয়াশা, ঝিঝি পোকার গান, মধ্যরাতের তারার ঝিলিক, এবং সন্ধ্যার লিনেট পাখির ডানাচাপটা শব্দ, সব মিলিয়ে ইনিসফ্রি যেন এক স্বর্গীয় ও স্নিগ্ধ জায়গা যা কবির মনকে প্রশান্তি দেয়। ঠিক আছে, সো এরপর আমরা শেষের স্ট্যান্জাতে চলে আসব। তো শেষের স্ট্যান্জার প্রথম লাইনে তিনি বলছেন আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন এই যে এই এই অংশটুকু, এই ফ্রেজটুকু কিন্তু কবিতার একদম শুরুতেই ছিল আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, অ্যান্ড এটা কিন্তু আবার তিনি এখানে উল্লেখ করেছেন, অর্থাৎ রিপিটেশন করেছেন এখানে। ওকে, যাই হোক, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, তিনি আবার বলছেন আমি এখন উঠবো, আমি আবার যাব, ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, কারণ সব সময় রাত এবং দিনে কি হয়, আই হেয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ দ্য লো সাউন্ডস বাই দ্য শোর, আমি শুনতে পাই, কি শুনতে পাই, হ্রদের জলে তীরের গায়ে মৃদু শব্দে আছড়ে পড়ছে, মানে হ্রদের যে জলটা আছে, এই যে ইনিসফ্রি যে দ্বীপটা, দ্বীপের যে জল, এই হ্রদের জলটা মৃদু শব্দে আস্তে আস্তে করে আছড়ে পড়ছে, এবং এই শব্দটায় আমি দিনে এবং রাতে, এই যে ফর অলওয়েজ নাইট এন্ড ডে, দিনে এবং রাতে আমি এই শব্দটা শুনতে পাই। অ্যান্ড শেষে তিনি বলছেন হোয়াইল, যখন আই স্ট্যান্ড অন দ্য রোডওয়ে, আমি যখন রাস্তার ধারে, অর দ্য পেভমেন্টস গ্রে, যখন আমি রাস্তার ধারে অথবা ফুটপাতের মধ্যে ধূসর ফুটপাতে দাঁড়াই, আই হেয়ার ইন দ্য ডিপ হার্ট স্কোর, তখন আমি সেই শব্দ শুনতে পাই আমার হৃদয়ের একেবারে গভীর থেকে। এখানে হার্ট স্কোর আমরা অনেক সময় বলি থ্যাংক ইউ ফর দ্য কোর অফ মাই হার্ট, অর্থাৎ একদম অন্তরের গভীর অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই, ব্যাপারটা হচ্ছে এরকম। আই হেয়ার ইট ইন দ্য ডিপ হার্ট স্কোর, অর্থাৎ কবি তার মনের অন্তরের অন্তঃস্থল থেকে এই শব্দগুলো শুনতে পান, অর্থাৎ যে লেকের ওয়াটার ল্যাপিং হচ্ছে, এই শব্দগুলো তিনি এখানে শুনতে পান। And এরপর আমরা চলে আসব ইমেজারি অ্যান্ড লিটারারি ডিভাইসে। তো প্রথমেই প্রশ্ন জাগে যে হোয়াট ইজ ইমেজারি। ইমেজারি সংজ্ঞাটা হচ্ছে ইমেজারি is a use of vivid and descriptive language that appeals to the human sense, sight, sound, smell, taste and touch to create mental picture for the reader. অর্থাৎ চিত্রকল্প বা ওই যে ইমেজারি যেটা, সেটা হচ্ছে মূলত প্রাণবন্ত এবং বর্ণনামূলক ভাষার একটা ব্যবহার, যেখানে পাঠকের মনে একটা মানসিক চিত্র তৈরি হয়, হ্যাঁ, যা মানে পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষণ করে। যেমন আমরা এই কবিতার মধ্যে একটা ভিজুয়াল ইমেজেরি দেখতে পাই, যেখানে কবি পার্পল ব্লু এর কথা উল্লেখ করেছেন, অ্যান্ড অফ নোন গ্লিমার এই ব্যাপারটা উল্লেখ করেছেন, এবং আরো উল্লেখ করেছেন বি লাউডলি। দেখেন, এগুলো পড়ার সাথে সাথেই আমাদের কিন্তু চোখের সামনে এরকম একটা দৃশ্য খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এই জিনিসটাই মূলত ইমেজেরি, অর্থাৎ পার্পল গ্লো বলার সাথে সাথে একটা দৃশ্য ফুটে উঠছে, গ্লিমার, বি লাউডগ্লেড এগুলো বলার সাথে সাথেই একটা দৃশ্য ইমেজেরি আমাদের মাথায় উঠে আসছে। দ্যাট ইজ কল্ড ইমেজেরি, একদম ইজি। অ্যান্ড অডিটরি ইমেজেরি হচ্ছে দ্য ক্রিকেট সিং, তারপর হচ্ছে লিনেট সুইং অ্যান্ড লেক ওয়াটার ল্যাপিং, এগুলো সবই অডিটরি ইমেজেরি, অর্থাৎ যেগুলো যেগুলো পড়ার পর আমাদের সাথে সাথে মনে হবে, এই সাউন্ডগুলো মনে হবে যে মাথায় আসতেছে, এরকম মনে হবে। অ্যান্ড দিস ইজ অডিটরি ইমেজেরি। অ্যান্ড এরপর আমরা চলে যাব হচ্ছে কে লিটারেরি ডিভাইস ইউজ ইন দ্য পোয়েম। এখানে অনেকগুলো লিটারেরি ডিভাইস ইউজ করা হয়েছে, তার মধ্যে প্রথমে আমরা লিটারেশনের ব্যাপারটা দেখতে পাবো। হোয়াট ইজ alliteration? Alliteration হচ্ছে the repetition of the same consonant sound at the beginning of the words in close proximity. Alliteration হচ্ছে কাছাকাছি শব্দের শুরুতে, অর্থাৎ একই ব্যঞ্জন বর্ণ, ওই যে কনসোনেন্ট সাউন্ডগুলো
পুনরাবৃত্ত হবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে এই কবিতার একটা লাইন দেখতে পাই, যেখানে এই যে লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ড, যেখানে আমরা হচ্ছে কাছাকাছি শব্দগুলোতেই দেখেন বারবার কিন্তু এই কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হচ্ছে, লেক ল্যাপিং লো, এটাই হচ্ছে মূলত অ্যালিটারেশন। অ্যান্ড দেন আমরা দেখতে পাই এখানে ম্যাটাফোরের ব্যবহারও দেখতে পাই। ম্যাটাফোর হচ্ছে এ ডিরেক্ট কম্পারিজন বিটুইন টু আনলাইক থিংস উইদাউট ইউজিং লাইক অর অ্যাজ। অর্থাৎ হচ্ছে যে লাইক এবং অ্যাজ ব্যবহার না করে দুটি ভিন্ন জিনিসের মধ্যে সরাসরি তুলনাকেই মূলত ম্যাটাফোর বলে। যেমন এখানে ভেলস অফ দ্য মর্নিং, এই যে সকালের যে ঘুমটা, হ্যাঁ, যে ভোরের ঘুমটা, এটা কিন্তু একটা ম্যাটাফোরের মধ্যে পড়ে। And এটার এক্সপ্লেনেশনটা কি? এটা মূলত বোঝাচ্ছে the mist or fog of the early morning is compared to a veil. ঠিক আছে? So it suggests that the island is slowly revealing its beauty as the sun rises. অর্থাৎ ভোরের কুয়াশা বা ধোঁয়াশা, হ্যাঁ, এটা একটা হচ্ছে ঘুমটার সাথে তুলনা করা হয়েছে। আসলে এটা তো আসলে কোনো ঘুমটা না, এইটা হচ্ছে জাস্ট তুলনা করা হয়েছে। অ্যাকচুয়াল ঘুমটা বলতে কি বোঝায়, যে মেয়েরা মুখ ঢাকার জন্য হচ্ছে ব্যবহৃত যে পাতলা কাপড়, সেটাকে কিন্তু নর্মালি ঘোমটা বলে। তো এই যে ভোরের কুয়াশা, এটাকেও কিন্তু ঘোমটার সাথেই তুলনা করা হয়েছে, কোনো লাইক অথবা অ্যাজ এগুলো হচ্ছে ব্যবহার না করে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এটাকে কিন্তু ম্যাটাফোর বলা হচ্ছে। অ্যান্ড ইট সাজেস্ট, এটা কিন্তু ইঙ্গিত দেয়, দ্য আইল্যান্ড ইজ স্লোলি রিভিলিং ইটস বিউটি সানরাইজ, অর্থাৎ সূর্যোদয়ের সাথে সাথে দ্বীপটি তার সৌন্দর্য প্রকাশ করছে। ওকে, এরপরে নাম্বার 3-এ আমরা পার্সনিফিকেশন দেখতে পাবো। সো পার্সনিফিকেশন হচ্ছে গিভিং হিউম্যান কোয়ালিটিস অর ক্যারেক্টারিস্টিক্স টু নন হিউম্যান অবজেক্ট অর অ্যানিমেল। অর্থাৎ অমানবিক বস্তু বা প্রাণীকে যখন মানবিক গুণাবলী বা বৈশিষ্ট্য প্রদান করা হয়, তখন সেটিকে পার্সনিফিকেশন বলা হয় আর কি। তো এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখবো যে ওয়ার দ্য ক্রিকেট সিং, এটা কিন্তু একটা পার্সনিফিকেশনের মধ্যে পড়ে। যেখানে ঝিঝি পোকা, মানে এই যে হোয়ার দ্য ক্রিকেট সিন, যেখানে ঝিঝি পোকা গান গায়। এখন এটার এক্সপ্লেনেশনটা কি? দ্য ক্রিকেট ইজ গিভেন দ্য হিউম্যান অ্যাবিলিটি টু সিং, দিস মেক্স দ্য এনভায়রনমেন্ট ফিল লাইভ অ্যান্ড ওয়েলকামিং টু দ্য পোয়েট। এই যে এখানে যে ক্রিকেট মানে হচ্ছে ওই ঝিঝি পোকা, ঝিঝি পোকাকে এখানে কিন্তু একটা হিউম্যান অ্যাবিলিটি দেওয়া হয়েছে। অ্যান্ড গান কিন্তু ঝিঝি পোকা গাইতে পারে না, গান হচ্ছে মানুষ গায়। কিন্তু ঝিঝি পোকার যে শব্দ, এই শব্দটাকে কিন্তু গানের মতো করেই কবি দেখছেন, মানে এরকম ভাবেই প্রকাশ করা হচ্ছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে পার্সনিফিকেশন। সো এরপর আমরা দেখব রিপিটেশন। সো রিপিটিং ওয়ার্ডস আর ফ্রেজ টু emphasize a point or feeling, কোনো বিষয় বা অনুভূতির উপর জোর দেওয়ার জন্য বাক্যাংশের পুনরাবৃত্তি করা। আমরা ওই যে প্রথমে এবং শেষের দিকে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, এই যে এখানে একটা আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, এই যে দুইবার ব্যবহার করা হয়েছে, রিপিট করা হয়েছে। সো এই এটাই হচ্ছে রিপিটেশন। এই যে আমরা এক্সাম্পল হিসেবে এটা দিয়েছি। সো this phrase appears at the beginning of the first and third stanza. It emphasizes the poet's urgent need and determination to find পিস। অর্থাৎ কবির এখানে এই যে দুইবার ব্যবহার করার কারণে এটা কবির যে আর্জেন্ট একটা প্রয়োজন, এটা কিন্তু বোঝাচ্ছে। এবং তার যে ডিটারমিনেশন, প্রত্যয়, ফাইন্ড পিস, শান্তি খুঁজে পাওয়ার যে প্রত্যয়, সেটার যে আর্জেন্সি, এটা কিন্তু মূলত এই ডাবল দুইবার দুইবার একই ফ্রেজ দুইবার ব্যবহার করার কারণে এটা বোঝাচ্ছে। অ্যান্ড এই হচ্ছে মূলত আমাদের লিটারারি ডিভাইস। অ্যান্ড এরপর আমরা চলে যাব পোয়েটস টোন। এই পোয়েমের টোন হচ্ছে খুবই শান্তশিষ্ট, কাম, পিসফুল অ্যান্ড মেডিটেটিভ, অর্থাৎ এক ধ্যানমগ্ন একটা টোনের ব্যাপার আমরা এখানে কিন্তু লক্ষ্য করি। এরপর আমরা সেন্ট্রাল থিমে চলে যাব। এখানে এখানে আমরা কবিতা পড়ার পর নেচার ভার্সেস সিটি লাইফ, এই থিমটা কিন্তু আমরা লক্ষ্য করি। হ্যাঁ, দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য নয়েজি আর্টিফিশিয়াল সিটি অ্যান্ড দ্য কোয়াইট অর্গানিক বিউটি অফ ইন্ডাস্ট্রি। এরপর আমরা স্কেপিজম, অর্থাৎ যে পলায়নের যে ব্যাপারটা, ওইটাও কিন্তু এখানে লক্ষ্য করতে পারি। কিসে থেকে পলানো? এই যে এখানে কিন্তু কবি ডিজায়ার টু ফ্লি ফ্রম দ্য ওয়ারিস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড টু এ প্লেস অফ সলিটিউড। অর্থাৎ আমাদের এখানে কবি ডব্লিউ.বি. ইয়েটস, তিনি কিন্তু এই মডার্ন ওয়ার্ল্ড থেকে, অর্থাৎ শহরের এই যান্ত্রিকতা থেকে, আধুনিক বিশ্বের দুশ্চিন্তা থেকে নির্জনতার কোনো স্থানে পালিয়ে যাওয়ার একটা আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন এই কবিতার মাধ্যমে।
সো এই জন্যে এই এক্সকেপিজম হচ্ছে এখানে একটা মূল থিম। এরপর আমরা দেখতে পাবো ইনার পিস, অর্থাৎ হচ্ছে অন্তরের শান্তি। এটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দ্য আইডিয়া দ্যাট ট্রু পিস ইজ ফাউন্ড উইদিন দ্য সোল, হার্টস ডিপ কোর। অর্থাৎ এটা এই ব্যাপারটা বোঝায় যে আসলে প্রকৃত শান্তি আত্মার গভীরে পাওয়া যায়। তা এরপরে শেষে আমরা লেসন ফ্রম দ্য পোয়েম, আমরা এই পোয়েম পড়ে কিছু জিনিসপত্র আমরা শিখেছি। সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ মেমোরি। আমরা স্মৃতির যে শক্তি সে ব্যাপারটা কিন্তু এখানে পাই। ইভেন ইফ উই আর ইন a crowded city we can find peace by remembering the beauty of nature. আমরা যদিও এই জনাকীর্ণ শহরে থাকি, কিন্তু তারপরেও প্রকৃতির সৌন্দর্য স্মরণ করে আমরা কিন্তু এই কোলাহলপূর্ণ কংক্রিট জীবনের মধ্যে থেকেও প্রকৃতভাবে শান্তি খুঁজে পেতে পারি, অর্থাৎ পিস, উই ফাইন্ডিং পিস, পিস খুঁজে পেতে পারি। এরপরে আমরা দেখতে পাই সিম্পলিসিটি। ঠিক আছে, এটাও কিন্তু একটা এই পয়েন্ট থেকে আমরা শিক্ষা পাই যে সরলতা। আসলে ট্রু হ্যাপিনেস কামস ফ্রম এ সিম্পল লাইফ, স্মল ক্যাবিন, বিনস, হানি, রাদার দ্যান এ ম্যাটেরিয়াল ওয়েলথ। অর্থাৎ এখানে আমরা ডাব্লিউবিএস এ কবিতায় তিনি বলছেন যে তার একটি স্মল ক্যাবিন হলেই চলবে ইনিসফ্রি দ্বীপে, কিছু বিনস থাকতে হবে, কিছু হানি থাকবে, হ্যাঁ। সো এই ব্যাপারগুলো একদম ছোট্ট ছোট্ট বিষয়, এগুলো কিন্তু খুব বেশি কিছু আহামরি অনেক কিছু না। এগুলো নিয়ে তিনি মূলত হ্যাপি হ্যাপি থাকতে চান। তো মূলত এইটাই যে প্রকৃত সুখ কিন্তু আসে জাগতিক সম্পদের চেয়ে সাধারণ জীবন থেকেই। সাধারণ জীবনযাপনেই মূলত প্রকৃত সুখ পাওয়া যায়। এই সরলতাটাই মূলত এই কবিতাটা আমাদেরকে শিক্ষা দেয়। এন্ড এরপরে আমরা হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন দেখতে পাই, একটা আধ্যাত্মিক সংযোগ দেখতে পাই কিসের মধ্যে, যে আমরা দেখি যে ইট টিচেস আস, এটা আমাদের শেখায় টু রিকানেক্ট উইথ আওয়ার রুটস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ফর মেন্টাল ওয়েল বিং। অর্থাৎ এটা মানসিক সুস্থতার জন্যে আমাদেরকে শেকড়, আমাদের যে রুটস আছে অ্যান্ড প্রকৃত জগৎ, যে ন্যাচারাল ওয়ার্ল্ড আছে, প্রাকৃতিক জগৎ, এটার সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে শেখায়। ঠিক আছে, আমাদের রিকানেক্ট করে আমাদের সাথে, আমাদের যে রুট আছে, মোট কথা আমরা যেখান থেকে এসেছি আমাদেরকে সেখানেই ফিরে যেতে হবে। তো আমরা এটা ভুলে যাই। তো এই ভুলে যাওয়ার মধ্যে থেকেই এই কবিতাটা আমাদেরকে কি করে, এই রুটের সাথে আমাদেরকে কানেক্ট করে এবং হচ্ছে আমাদের ন্যাচারাল যে ওয়ার্ল্ড আছে সেটার সাথে আমাদেরকে কানেক্ট করে এই কবিতাটা। আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো গল্প অথবা কবিতায়। টিল দেন, কিপ রিডিং অ্যান্ড স্টে পোয়েটিক। টাটা।